বিয়ে হলে একটি মেয়ে পরাধীন, এটি বর্তমান সময়ের বাস্তবতা। বিয়ের পর একটি মেয়ের জীবন আটকে যায় শ্বশুর শাশুড়ি কিংবা স্বামী সন্তানের বেড়াজালে, আর সেইভাবেই একটি পরাধীন জীবন চলতে শুরু করে। তবে এই গল্পের মেয়েটি সাধারণ হয়েও হয়ে ওঠে অসাধারণ, আর সেটা জানতে হলে দেখতে থাকুন আজকের এক্সপ্লেনেশনটি। মুভির শুরুতে আমরা জিয়ং নামের একটা মেয়েকে দেখি, যে কিনা হাউসওয়াইফ। তার স্বামীর নাম দাইউন। তার স্বামী তাকে অনেক ভালোবাসে, তাদের একটি কন্যা সন্তানও আছে। জিয়ং এমনিতে তো খুশি ছিল, কিন্তু মা আর স্ত্রীর ভূমিকা পালন করতে করতে হাঁপিয়ে উঠেছিল। আর তার শাশুড়ি ছিল জাত্রেল। সে জিয়ংকে বউ না, বরং কাজের লোক হিসেবে দেখত। তাকে দিয়ে সারা দিন কাজ করাতো, রোজ রোজ বন্ধু আত্মীয়দের বাসায় ডাকত। ছুটির দিনে সবার সাথে একসাথে বসে জিয়ংকে নানাভাবে অপমান করত। কাজ সব জিয়ংকেই করতে হতো, তার উপর অপমানও জুটত তার ভাগ্যে। একদিন জিয়ং আর অপমান সহ্য করতে না পেরে প্রতিবাদ করে বসে। তার এই প্রতিবাদে সবাই চুপ হয়ে যায় আর অবাক হয়ে যায়। ভরা মজলিস এক প্রকার নষ্ট হয়ে যায় জিয়ং এর প্রতিবাদে। দাইউন দেখে পরিস্থিতি বেগতিক হচ্ছে, তখন সে তার স্ত্রী আর মেয়েকে নিয়ে স্ত্রীর বাপের বাড়ি রেখে আসে, কারণ জিয়ং সেখানে অন্তত শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু বাপের বাড়ি গিয়েও রাতে শান্তিতে ঘুমাতে পারে না জিয়ং। ছোটবেলার কথা মনে পড়ে, কিভাবে তার মাকে তার শাশুড়ি অপমান অত্যাচার করত। আসলে ঘরের বউদের শাশুড়ির দ্বারা অত্যাচার অপমান এসব এখন কমন হয়ে গেছে, কেউ প্রতিবাদ করে না বলেই এই অত্যাচার চলতে থাকে। পরের দিন দাইউন জিয়ংকে বলে, তোমার ডাক্তার দেখানো উচিত। বাচ্চা হবার পর তোমার আচরণ অনেক পরিবর্তন হয়েছে, হয়তো ডাক্তারের পরামর্শ নিলে ভালো হবে। জিয়ং আসলে ভেবেছিল বাচ্চা হবার পর সে আবার অফিসে জয়েন করতে পারবে, আগে যেমন অফিসে কাজ করত, ওয়ার্কিং ওমেন ছিল। কিন্তু বাস্তবে তা হয় না। জিয়ং এর অফিসে একটা নিয়ম ছিল যে মেয়ে কর্মীকে প্রমোশন দেয়া হতো না, কারণ মনে করা হতো মেয়েদের তো বিয়ে হয়ে যাবে, তারপর সংসার বাচ্চা কাচ্চার চাপে তারা যে কোনো সময় চাকরি ছেড়ে দিতে পারে। এজন্য তাদের প্রমোশন দেয়া কোম্পানির জন্য লস প্রজেক্ট ধরা হতো। কিন্তু জিয়ং এরকম ছিল না, সে বিয়ে বাচ্চার সামলে চাকরি করার পক্ষে ছিল। সে তাদের অফিসের চিফ অফিসারের মতো হতে চাইত, যাকে প্রমোশন চিফ করা হয়। আর তার বিয়ে বাচ্চা হবার পরেও তার ক্যারিয়ার ঠিক রেখেছিলেন। তো এরপর জিয়ং এর অফিসের কিছু পুরনো কলিগের সাথে তার দেখা হয়। তাদের আড্ডার মাঝে একজন বলে, আমরা ভালো মা আর বউ হবার চক্করে নিজেদের স্বপ্ন ক্যারিয়ার বিসর্জন দেই। জিয়ং অবশ্য এটা করতে চায় না, সে আবার অফিসে জয়েন করতে চায়। তখন এক কলিগ বলে তার প্রমোশন হয়েছে। সে আরও বলে তাদের চিফ এবার নিজের কোম্পানি খুলেছে। জিয়ং এটা শুনে বেশ আনন্দ পায়, কারণ সে তাদের চিফের নতুন অফিসে জব পেতে পারবে সহজে। পরবর্তী দৃশ্যে আমরা দাইউনের অফিস দেখতে পাই। সে তার স্ত্রীকে নিয়ে বেশ চিন্তিত ছিল। এটা সে তার বন্ধুদের সাথে আলাপ করে, কিন্তু তার বন্ধুরা উল্টো এটা নিয়ে মজা করে। তার স্ত্রীকে হাসির পাত্র বানাতে দেখে দাইউনের মাথা গরম হয়ে যায়, আর এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায়। দাইউন যখন এরপর বাসায় চলে আসে, তখন সে দেখে জিয়ং বেশ খুশিতে আছে। জিয়ং এরপর চাকরিতে জয়েন করার জন্য পারমিশন চায়, কিন্তু দাইউনের মেজাজ আগের থেকেই গরম ছিল, তাই সে স্ত্রীর ওপরও চিল্লায়। এতে জিয়ং এর মন খারাপ হয়, সে চলে যায়। রাতের বেলায় ঘুম ভেঙে দাইউন দেখে জিয়ং বারান্দায় বসে একা একা বিয়ার পান করছে। তার কাছে গিয়ে কথা বলতেই দাইউন টের পায় সে স্বাভাবিক নেই। তাকে দেখে মনে হয় তার ভেতর অন্য কিছু ভর করেছে, আর সে গম্ভীর গলায় বলতেও থাকে, জিয়ংকে জব করতে দাও, তাকে বাধা দিও না, তাকে সামনে আগাতে দাও, ইত্যাদি ইত্যাদি। এসব শুনে দাইউন কিছুটা ভয় পায়। পরের দিন দাইউন তাকে ডাক্তারের কাছে যেতে বলে, আর তাকে রাতের ঘটনাও জানায় না। জিয়ং তার কথা শুনে ডাক্তারের কাছে যায় ঠিকই, কিন্তু ওয়েটিং রুমে বসে সে ভাবতে থাকে ডাক্তার দেখিয়ে লাভ নেই, শুধু শুধু টাকা নষ্ট হবে। এই ভেবে সে চলে যায়। পরে সে তার অফিসের এক কলিগের সাথে দেখা করে। সে জানতে পারে অফিসের এক সিকিউরিটি গার্ড বাথরুমে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছিল, যাতে সব মেয়ে কর্মীদের গোপন ভিডিও নিতে পারে। এটা শুনে জিয়ং খুব খারাপ ফিল করে। বাসায় যাবার পথে সে তার স্কুল লাইফের কথা মনে করে। একদিন রাতে বাসে ফেরার পথে একটা ছেলে তাকে বাজেভাবে স্পর্শ করে। বাস থেকে নামার পর সে তার বাবার সাথে এ বিষয় নিয়ে আলাপ করলে সে বলে দোষ জিয়াংয়ের, কারণ সে ভদ্র কাপড় পরেনি। আরে ইউনিফর্মের আবার ভালো খারাপ কি, সেটাই তো বুঝে আসে না। দৃশ্য বর্তমানে ফিরে আসে, যেখানে দাইউন দেখা করে জিয়ং এর মায়ের সাথে আর বলে আপনার মেয়ে অসুস্থ, তার চিকিৎসা দরকার। কিন্তু জিয়ং এর মা মেয়ের আরও দোষ বের করে। এরপর কিছু আয়ুর্বেদিক ওষুধ খাবার পাঠিয়ে দেয় দাইউনের সাথে। এর কিছুদিন পরে জিয়ং তার বাপের বাড়িতে আসে একটা জন্মদিন পার্টি পালন করতে। তারপর সে তার রুমে তার পুরনো জিনিস নিয়ে খেলতে খেলতে ঘুমিয়ে যায়।
এরপর সে একটা স্বপ্ন দেখতে পায়, যেখানে জিয়ং এর মা ছোট থেকে টিচার হবার স্বপ্ন দেখত, যাতে অনেক টাকা ইনকাম করে তার ভাইকে পড়াতে পারে। কিন্তু সে হয়ে গেল বাড়ির বউ, আর তার শাশুড়ি তাকে অনেক কাজ করায়। শাশুড়ি হয়ে বউয়ের উপর অত্যাচার চক্র চলতেই থাকবে, এটা ভাঙার কোনো উপায় নেই। তার কি করার কথা ছিল, আর সে কি করছে? এরপর রাতে তাদের পার্টিতে অনেক রিলেটিভ আসে, সেই সাথে একটা আন্টিও আসে, যিনি এসেই বলে রান্না বান্না করবে মা মেয়েরা, পুরুষ মানুষ থাকবে রিল্যাক্সে, তাদের কাজ বাইরের দিক দেখা। তখন জিয়ং এর বোন রেগে গিয়ে বলে, কেন সবসময় মেয়েরা রান্না করবে? মেয়েরা কি কাজের লোক? জিয়ং তার বোনের কথা শুনে বেশ খুশি হয়, কারণ অন্তত কেউ তো প্রতিবাদ করেছে মেয়েদের হয়ে। এখন জিয়ং ভাবে সেও নিজের জন্য লড়াই করবে। এরপর জিয়ং তার সেই চিফের সাথে কথা বলে, দেখা করে আর চাকরির জন্য অ্যাপ্লাই করে। চিফও তার নতুন কোম্পানিতে জিয়ংকে নিয়ে নেয়। জিয়ং এর এবার অতীতের ঘটনা মনে পড়ে। গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর একটা কোম্পানি থেকে কল করে জবের অফার করা হয়েছিল। সেদিন সে অনেক খুশি হয়েছিল, আজও সে অনেক খুশি। এরপর জিয়ং তার হাজব্যান্ডকে কথাটা বলে। দায়ুন খুশি হলেও সে জিয়ংকে নিয়ে চিন্তা করতে থাকে আর অতীতের কথা চিন্তা করতে থাকে। দায়ুন আসলে বাচ্চা নেওয়ার জন্য জোর করেছিল, আসলে দোষ দায়ুনের না, তার মাই তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার জন্য ফোর্স করে, আর দায়ুনও বলে বাচ্চা নিয়ে নিতে। এরপর সব আবার আগের মতো চালাতে পারবে। কিন্তু এরপর যে কি হয় সেটা তো দেখাই যায়, কিছুই আর আগের মতো থাকে না। তো এখন জিয়ং জবে জয়েন করার জন্য বাচ্চাকে সামলাতে একজন বেবি সিটারের বিজ্ঞাপন দেয়, কিন্তু এত পোস্টার লাগানো হলেও কাউকেই পাওয়া যায় না। তখন দায়ুন বলে সে ছুটি নিয়ে বাচ্চাকে সামলাবে, জিয়ং যেন কাজে জয়েন করে, মানে এখন তার জব রিস্ক চলে আসে, ছুটি নিলে তাকে চাকরি থেকে ছাঁটাই করতে পারে। তো জিয়ং এখন তার শাশুড়ির কাছে হেল্প চায়, যাতে সে একটু বাচ্চা সামলানোর দায়িত্ব নেয়। কিন্তু তার শাশুড়ি উল্টো আরো ধমক দিয়ে বলে, তোমার জন্য তোমার বরের ফিউচার খারাপ হবে। আরো অনেক কথা বলে। শুধু তাই নয়, জিয়ং এর মাকেও ফোন করে বলে, আপনার মেয়ে পাগল হয়ে গেছে, আমার ছেলের জীবনও নষ্ট করতে শুরু করেছে। সেদিন জিয়ং এর মা রাতেই দ্রুত তার মেয়ের বাসায় আসে আর বলে, আমি তোমাদের মেয়েকে দেখে রাখবো, তোমরা দুজনেই জব করতে পারবে। কিন্তু জিয়ং তখন উল্টো পাল্টা কথা বলে আর তার মাকে তাড়িয়ে দেয়। তার মা বুঝতে পারে তার মেয়ের মানসিক শান্তি নষ্ট হয়েছে। জিয়ং এর মা বাসায় এসে তার স্বামীর ওপর চিল্লায় আর বলে, তোমার জন্য আমাদের মেয়ে পাগল হয়ে যাচ্ছে, কারণ তুমি ঠিকভাবে খেয়াল রাখতে পারোনি। এরপর দেখা যায় জিয়ং চাকরি ছেড়ে দিয়ে বাসায় এসে দায়ুনকে জানায়। দায়ুন তখন সেদিনের ভিডিও দেখায়, যেদিন রাতে তার উপর কিছু একটা ভর করে। জিয়ং এসব দেখে শুনে বুঝতে পারে সে আসলেই অসুস্থ। এরপর সে চিকিৎসা নিতে শুরু করে, কারণ তার এইসব আচরণ তার আশেপাশের মানুষকেও প্রভাবিত করছে। এভাবে দিন পার হতে থাকে, ধীরে ধীরে সে সুস্থ হতে থাকে। এরপর চিফের সাথে দেখা করে আর বলে সে আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এভাবে আস্তে আস্তে তার মধ্যে সাহস চলে আসে। আসলে এতদিন সে তার আশেপাশে যেটা দেখে এসেছে সেটা দিয়েই প্রভাবিত হয়েছে। এই যে মেয়েদের কাজে বিয়ে করে বাচ্চা জন্ম দেয়া, বাচ্চা পালন করা, সংসার দেখাশোনা করা, এসবই। এভাবে তাদের ক্যারিয়ার দেখার সময় হয় না। জিয়ং তার জীবনের সমস্ত গল্প অভিজ্ঞতা নিয়ে একটা উপন্যাস লেখা শুরু করে। এতে নারীর প্রতি আশেপাশের মানুষের কেমন মনোভাব থাকে, মেয়ে হিসেবে কি কি সমস্যা ফেস করতে হয়, পরিবারের বাইরে কিভাবে মেয়েদের নিচু করে দেখা হয়, মেয়েদের কাজ মানেই বিয়ে, সংসার, বাচ্চা, আর কিছুই না, এসব থেকে কিভাবে বেরিয়ে এসে সব সামলে চলা যায়, এটা নিয়েই সে বিস্তারিত তার উপন্যাসে লেখে। আর এভাবেই গল্পের সমাপ্তি ঘটে।